টেকসাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকে বেশ অদ্ভুত ইন্টারেস্টিং অবাক হয়ে যাওয়ার মতো খবর রয়েছে। সেই খবরগুলো মন দিয়ে দেখবেন। থাম্বনেলে যেরকম দেখলেন লেখা ওই রকমই বেশ কিছু খবর রয়েছে। তাই ভিডিও শেষ অবধি দেখে যদি ভালো লাগে, ইন্টারেস্টিং মনে হয়, অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে কি করছেন? আমরা আপনার অপেক্ষাতেই বসে আছি। নিচের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে চলুন আর সময় নষ্ট না করে সরাসরি আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। আজকের প্রথম খবরটা শুরু করা যাক ইলন মাস্কের খবর দিয়ে। ইলন মাস্কের খবর এই কদিন ধরে চলছে আমাদের নিউজে। আপনারা জানেন ইলন মাস্ক অনেক টাকা বিলিয়ন বিলিয়ন টাকা তিনি লস করছিলেন। তিনি পৃথিবীর 1 নম্বর বড়লোক ছিলেন, কিন্তু সেই 1 নম্বর বড়লোকের পজিশন তিনি লুজ করেছিলেন জেফ বেজোসের কাছে। $3 বিলিয়ন ডিফারেন্স ছিল, কিন্তু এলন মাস্ক তারপর $49 বিলিয়ন আবারও লস করলেন এবং শেষ অবধি জেফ বেজোসের সাথে তার ডিফারেন্সটা অনেকটাই বেড়ে গেছিলো। কিন্তু এলন মাস্কের ভাগ্যের চাকাটা বোধহয় আবার ঘুরছে, কারণ তিনি গতকাল একদিনের মধ্যে $25 বিলিয়ন উপার্জন করেছেন। একদিনে 25 বিলিয়ন। হ্যাঁ, সেটা ডলার থেকে আমরা যদি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে ওটা হয় 1,80,000 কোটি রুপি। আর এটা বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করি তাহলে ধরে নিন 2 লাখ কোটি বাংলাদেশি টাকা। সেক্ষেত্রে এরকম যদি একটা রাফলি ফিগার হয়, সেটা একদিনের উপার্জন হয়, তাহলে টেক নিউজ বানানো ছেড়েই দিতে হবে, আর কিছু বলার নেই। কিন্তু OnePlus 9 সিরিজের একটা রেন্ডার এসেছে। সেই রেন্ডার থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। টুইটারে একটা আর্টিকেল বা একটা শেয়ার আমি পেলাম, যেখান থেকে বলা হচ্ছে যে OnePlus 9 সিরিজের ফোনে ব্যাক সাইডে প্লাস্টিক থাকবে, কারণ সাইডে যদি মেটাল ফ্রেম থাকে তাহলে অ্যান্টেনা ব্যান্ডগুলো দেখা যায়, যেটা মোবাইলের অ্যান্টেনা থাকে, যার জন্য 4G 5G যাই হোক কানেক্টেড হয়। তো সেই অ্যান্টেনা ব্যান্ডগুলো দেখা যাচ্ছে না। এটা পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে মেটাল ফ্রেম নেই। এছাড়াও লিক বলছে এখানে নাকি একটা ফোনে, অন্তত OnePlus 9 ফোনটাতে ব্যাক সাইডে নাকি প্লাস্টিক থাকতে পারে। শুনে আমি স্তম্ভিত। OnePlusও তাহলে এই দলে গা ভাসিয়ে দিল। এবার স্যামসাং এটা করছিল, আমরা জানি, ফ্ল্যাগশিপ ফোনের সব থেকে লো ভ্যারিয়েন্ট যেটা থাকছিল সেটাতে ব্যাক সাইডে প্লাস্টিক দিচ্ছিল। আমার প্লাস্টিকে খুব আপত্তি আছে, কিন্তু অনেকেরই মতে প্লাস্টিক থাকলে অসুবিধা কী আছে, ফোন হালকা হচ্ছে, দেখতে ডিজাইন ভালো হচ্ছে, আমরা তো সেই শেষ অবধি দিনের শেষে একটা ব্যাক কাভারই ইউজ করব। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। প্লাস্টিক থাকলে কি কোনো অসুবিধা নেই? প্লাস্টিক থাকলেও চলবে, ফোনটা ভালো হলেই হবে, এটাই কি আপনারা মনে করেন? অবশ্যই হ্যাঁ বা নাতে কমেন্টের উত্তর লিখে জানাবেন, বা আপনার যুক্তিও দিতে পারেন। পরের খবরটাও ঠিক এরকমভাবেই অবাক করে দেবে আপনাকে, কারণ আমরা জানি গতকাল এসুসের তরফ থেকে Asus ROG 5 ফোনটা লঞ্চ করেছে। গেমিংয়ের জন্য দুর্ধর্ষ ফোন, যদিও সেই ফোনের অনেক ড্রব্যাক থাকে। রিভিউ করার চেষ্টা করছি, অবশ্যই রিভিউতে সেসব আলোচনা করা যাবে। কিন্তু Asus ROG 5 যারা গেমার তারা কিনবেন বলে যারা ভাবছেন, তারা কি করবেন? কারণ ROG 7 অলরেডি লিস্টেড হয়ে গেছে ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে। সেখান থেকে পাওয়া গেছে ROG 7। একটা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে, আমি ধরে নিলাম 3 মাস লেট হবে, 4 মাস লেট হবে, 6 মাস বাদে ফোনটা তো আসবে। তো 6 মাসের মধ্যে ROG 5-এর পর ROG 7। কিন্তু তার থেকেও আশ্চর্য কথা যে ROG 6 তাহলে কোথায় গেল? এসুসে কি তাহলে রিয়েলমির মতো শুরু করলো, এলোমেলো একটা নাম্বার দিয়ে একটা ফোন নিয়ে আসবে? আমার কেমন মনে হচ্ছে এই ফোনটা কিন্তু জেন ফোন হতে পারে। জেন ফোনটা হয়তো ROG নামে বা এরকম কোনো মডেল নাম্বার দিয়ে কোড ল্যাঙ্গুয়েজে ওটা ইউজ করে সেইভাবে লিস্টেড করা হয়েছে। পরের খবরটা বাংলাদেশের দর্শকদের জন্য। বাংলাদেশে 17 মার্চ, এই মাসের 17 তারিখে স্যামসাং তাদের আনপ্যাকড ইভেন্ট রেখেছে। আনপ্যাকড ইভেন্ট কোনো একটা তাগড়াই ফোন লঞ্চ হবে আর কি, আশা করা যাচ্ছে। অনেকে বলছে যে এটা মিড বাজেটের কোনো ফোন হতে পারে, কোনো কম দামি ফোন হতে পারে, কিন্তু আমার কেন জানি না ধারণা স্যামসাং গ্যালাক্সি A52 A72 ওই দিন গ্লোবালি লঞ্চ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে লঞ্চ হচ্ছে, ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে। বাংলাদেশেও কি একই সাথে সেদিন স্যামসাং গ্যালাক্সি A52 আর A72 অথবা কোনো একটা ফোন লঞ্চ হবে? যদি হয় সেটা ভালো, আমার তো দেখার খুব আগ্রহ থাকবে কত দামে বাংলাদেশে স্যামসাং এই ফোনগুলো লঞ্চ করে। হুয়াওয়ের সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু হুয়াওয়ের ফোনগুলো এখনও ভালোই হচ্ছে। হুয়াওয়ে P50 সিরিজ আসবে, আমরা জানি। হুয়াওয়ে P50 প্রো তাদের তরফ থেকে একদম ফ্ল্যাগশিপ ফোন, অসাধারণ কিছু স্পেসিফিকেশনস থাকবে, ভালো ফোন তো হতে বাধ্য, এবং ক্যামেরা সেখানে দুর্ধর্ষ হবে। হুয়াওয়ে যাই করুক না কেন, ডিএসএলআরে ফটো তুলে P সিরিজের ফোনে ফটো তোলা বলে যতই জল মেশাক না কেন, কিন্তু হুয়াওয়ের ফোনের যে ফটো ভালো হয় এটা প্রমাণিত। তো হুয়াওয়ে P50 এই ফোনটার ডিজাইনটা সামনে চলে এসে ব্যাক সাইডে যে ক্যামেরা মডিউলটা আছে সেটা দেখে আপনার চোখে ধাঁধা লেগে যাবে। বিশাল বড় একটা ক্যামেরা মডিউল। আমরা যে মাঝে মাঝে মজা করে বলি, আলোচনা করি না, ফোনের ব্যাক সাইডটা পুরো ক্যামেরাই হয়ে যাবে, ওটা ক্যামেরাতেই ঢেকে যাবে, সেরকমই একটা লক্ষণ যেন দেখা যাচ্ছে। P50 সিরিজের ব্যাক সাইডে ক্যামেরা যে হাউজিংটা আছে সেই হাউজিংটা এত বড়,
তবু দেখতে কিন্তু অতটা খারাপ লাগছে না। এই ব্যাপারে আপনার মতামত কি, সেটাও কমেন্টে দেখতে চাই। আজকে ক্যামেরা নিয়ে যেখানে কথা উঠেই পড়লো, তাহলে সনির একটা ক্যামেরার কথা বলি। সনি একটা নতুন ক্যামেরা সেন্সর লঞ্চ করেছে। আমরা জানি যে ক্যামেরার সেন্সরের মার্কেটে, স্মার্টফোনের ক্যামেরা সেন্সরের মার্কেটে সনি সব থেকে ভালো বলে আমরা মনে করি, এবং তার সাথে মোটামুটি স্যামসাং কম্পিট করে। তো সনি যে ক্যামেরা সেন্সরটা লঞ্চ করেছে সেটা 128 মেগাপিক্সেল। সনি বলছে পৃথিবীতে প্রথম এত হাই রেজলিউশন 128 এতটা মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এই প্রথম আসলো। এছাড়া এই সেন্সারটার মধ্যে বহু বিশেষত্ব আছে, বিশাল বড় সাইজের সেন্সার, কিন্তু 128 মেগাপিক্সেল সেন্সার। সনির দাবি অনুযায়ী এটা প্রিভিয়াস জেনারেশনের যে সেন্সারগুলো ছিল তার থেকে 10 গুণ বেশি পিক্সেল ক্যাপচার করতে পারবে। মানে একটা ফটোর মধ্যে পিক্সেল বা ডটের সংখ্যা তত বেশি থাকবে। তাতে সুবিধা কী হবে? ডিটেলস বেশি হবে। কিন্তু এটা এক কথায় বলে দিলে ঠিক বললাম কি? আসলে পিক্সেল বেশি হলে, ডিটেলস বেশি থাকলে সুবিধা কী হয়? সুবিধা এটাই হয়, আমরা ছবিটাকে ক্রপ করলেও ছবির কোয়ালিটি খুব একটা খারাপ হয়ে যায় না। কিন্তু ছবির কোয়ালিটি যেটা, অর্থাৎ তার কালার কীরকম, ডায়নামিক রেঞ্জ কেমন ম্যানেজ করেছে, ছবিতে ওভারঅল হোয়াইট ব্যালেন্সটা কেমন হয়েছে, সব কিছু মিলিয়ে যে ছবির কোয়ালিটি, সেটাতে কিন্তু মেগাপিক্সেলে কিছু যায় আসে না। কারণ আমরা জানি ডিএসএলআরে আমরা 18, 20 এরকম মেগাপিক্সেলের ডিএসএলআর ইউজ করি। সেক্ষেত্রে 108-এর পর এবার 128 মেগাপিক্সেল কী কাজে লাগবে? আমরা কি বড় বড় পোস্টার প্রিন্ট করব ছবি তুলে? এই ব্যাপারেও আপনার মতামত আমি চাই। হ্যাঁ, আমি সবসময় আপনার মতামত চাই এবং কমেন্ট পড়ি। রিপ্লাই দিতে পারি না পারি, কমেন্ট অবশ্যই পড়ি, মতামত দেখতে চাই। আপনাদের মতামত না দিলে আমি শিখব কী করে? জোসেফ ডিন নামে একটা বাচ্চা, 4 বছর মাত্র বয়স, ক্যালিফোর্নিয়াতে অর্থাৎ আমেরিকাতে তার বাড়ি। তো তাকে নিয়ে টেক নিউজে কথা বলার কি আছে? আসলে জোসেফ ডিন তার 4 বছর বয়স থেকে ফোর্টনাইট গেমটা খেলতে শুরু করেছিল। তো খেলতে খেলতে সে ক্রমশ প্রো লেভেলের প্লেয়ার হয়ে উঠেছে। তার যখন 6 বছর বয়স, সে ইয়ংগেস্ট, মানে সব থেকে কম বয়সী প্রো লেভেলের প্লেয়ার ফোর্টনাইটের ক্ষেত্রে, এরকম মোটামুটি লোকজন মেনে নিয়েছে। তো শেষ অবধি তার সাথে চুক্তি করলো ই স্পোর্টস টিম 33 নামে একটা টিম, যারা তাদের হয়ে, ওই ছেলেটা 6 বছরের ছেলেটা গেম প্লে করবে, তাদের টিমের হয়ে টুর্নামেন্টে খেলবে, এর জন্য তারা চুক্তি করলো। কিন্তু চুক্তির অঙ্কটা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। 24 লাখ টাকা দিয়ে তারা এই চুক্তিটা করেছে, এবং সেটা মাত্র 6 বছরের ছেলে ইনকাম করেছে। আমরা বড়রা সারা জীবন ধরে 24 লাখ টাকা ইনকাম করতে পারি না, একটা 6 বছরের ছেলে করলো। মানে এখনকার দিনে আমরা যে বাচ্চাদের বলি টিভি দেখো না, গেম প্লে করো না, মোবাইল ঘেঁটো না, কোনো কিছু কি বাধা দেওয়া উচিত না? মানে যেটা সে ভালোবেসে করছে তাকে সেটাই করতে দেওয়া উচিত। এই ব্যাপারেও আপনার মতামত জানাবেন অবশ্যই। আপনারা হয়তো অনেকেই জানেন যে কোয়ালকম কোম্পানি, তারা মোবাইলের চিপ তৈরি করে, তাদের কম্পিটিশন আছে স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরের সাথে। কিন্তু কোয়ালকম কোম্পানি যে মোবাইলের চিপ তৈরি করে বা এসওসিটা তৈরি করে, সেই প্রসেসরটা তারা বানায় কারখানা থেকে। হ্যাঁ, তাদের নিজস্ব কোনো কারখানা নেই, তারা এআরএমের থেকে আর্কিটেকচার কিনে আনে, সেটা নিজেরা নিজেদের মতো করে ডিজাইন করে। ডিজাইন করার পর ট্রানজিস্টারের প্লেসমেন্ট কীরকম হবে, কীভাবে কী কাজ করবে, সব কিছু ঠিক করার পর তারা সেই ডিজাইন অনুযায়ী হুবহু একটা প্রসেসর বা অনেক প্রসেসর বানিয়ে দাও বলে কোনো একটা কোম্পানিকে, কোনো একটা কারখানাকে অর্ডার দেয়। আর সেই কারখানাটা হলো স্যামসাংয়ের কারখানা। স্যামসাং গত কয়েক বছর ধরে কোয়ালকমের ফ্ল্যাগশিপ যে প্রসেসরগুলো হয়, সেই প্রসেসরগুলো বানিয়ে আসছে। যদিও স্যামসাংয়ের কম্পিটিটর টিএসএমসি, তারা এরকম ফ্ল্যাগশিপ লেভেলের একদম হাই এন্ড প্রসেসর অতটাও তৈরি করতে পারে না বা কোয়ালকমের থেকে অর্ডার পায় না, কিন্তু তারাও কিন্তু বেশ স্বনামধন্য একটা নাম। তো যাই হোক না কেন, আগামী বছরও কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর যেটা হবে সেটা স্যামসাং তৈরি করবে, এরকম একটা চুক্তি মোটামুটি হয়ে গেছে। মানে স্যামসাংয়ের পুরনো কাস্টমার কোয়ালকমকে স্যামসাং এবারও ধরে রাখতে পেরেছে। পরের খবর, ভারতবর্ষের পার্লামেন্টারি অ্যাডভাইজার কমিটি, সেই কমিটি রিপোর্ট একটা দিয়েছে। সেই রিপোর্টে তারা বলছে যে 2022 সালে 5G রোল আউট হওয়া শুরু হতে পারে ইন্ডিয়াতে, এবং সেই 5Gর যে রোল আউট হবে অন্তত এখন থেকে, আজ থেকে অন্তত 6 মাস টাইম লাগবে, যখন 5Gর স্পেকট্রাম আছে, বিভিন্ন ব্যান্ডউইডথ আছে, সেগুলো অকশন বা নিলাম ডেকে বিভিন্ন কোম্পানিকে, যারা মোবাইল সার্ভিস প্রোভাইডার, তাদেরকে দেওয়া হবে। তারপর তারা কাজকর্ম শুরু করবে, তারপর পরীক্ষামূলকভাবে চালু হবে, যেটা হতে হতে 2022, সাধারণ মানুষের হাতের নাগালে আস্তে আস্তে 2023, এবং 4G তাহলে কতদিন টিকবে? 2023-এ 4G শেষ হয়ে যাচ্ছে না। সেই পার্লামেন্টারি অ্যাডভাইজার কমিটি বলছে 4Gর আয়ু এখনও 5 থেকে 6 বছর থাকবেই। 4G 5 থেকে 6 বছর পুরো দমে চলবে, 5G যদি এসে যায় তাহলেও। তাহলে বুঝে দেখুন, যারা এখন 5G ফোনের পিছনে ছুটছে, 5G করছে, বেশি দাম দিয়ে 5G ফোন কিনছে, যারা ভবিষ্যতের কথা ভেবে 5G ফোনে ইনভেস্ট করছে, তারা কতটা বুদ্ধিমানের মতো কাজ করছে। এর বেশি আর কিছু বলবো না। আরও অনেক খবর বাকি রয়ে গেল, তবে টেক নিউজ এত লম্বা হয়ে যাচ্ছে যে আজকে শেষ খবর বলবো
রিয়েলমি 8 সিরিজ তো খুব শিগগিরই আসছে, তার ব্যাপারে বলি। রিয়েলমি 8 সিরিজের স্পেসিফিকেশনস মোটামুটি আপনারা জেনে গেছেন। রিয়েলমি 8 আর 8 প্রো, সেখানে জানা যাচ্ছে দুটো ফোনেই থাকবে নাকি সুপার অ্যামোলেড ডিসপ্লে। হাই রিফ্রেশ রেট থাকবে কি রেডমি নোট 10 সিরিজের মতো, সেটা এখনও কনফার্ম না। বলা হচ্ছে 60 হার্টস হতে পারে, আবার একদল বলছে না, রেডমি নোট 10কে কম্পিট করতে হলে 120 হার্টস আনতেই হবে, যতই অ্যামোলেড থাকুক না কেন। একদল বলছে শুধু 4G ফোনই হবে, আর একদল বলছে না, এটা কোনো 5G ফোন একটা হলেও অন্তত লঞ্চ করবে। তো তবে যাই হোক না কেন, মার্চের শেষে আসবে, লঞ্চ ডেট মার্চের শেষে থাকছে, এটা আমরা জানতাম। ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, সেটাও আমরা জানি, কোম্পানির তরফ থেকে এগুলো জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা লিক বলছে এটা 24শে মার্চ ইন্ডিয়াতে লঞ্চ করবে রিয়েলমি 8 সিরিজ। দেখা যাক রিয়েলমি 8 সিরিজ 108 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে সত্যি রেডমি 10 সিরিজ, নোট 10 সিরিজকে কম্পিট করতে পারে কিনা। রেডমি নোট 10 সিরিজ অসাধারণ ফোন বার করেছে, তাই অন্যান্য কোম্পানিকে এবার তো ভাবতেই হবে। রিয়েলমি 8 সিরিজ নিয়ে তাই আমার খুব আগ্রহ যে তারা কিভাবে মোকাবিলা করে রেডমি নোট 10 সিরিজের, এটা আমি দেখতে চাই। ফোন যেরকমই হোক না কেন মোকাবিলা করছে কী করে, বিজনেস স্ট্র্যাটেজি কী, এটার ব্যাপারেই আমার সব থেকে আগ্রহ। তো আজকের ভিডিও এখানে শেষ করি, দেখা হবে আগামীকাল কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায়।